হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আর আজকে তোমাদের আবার জিওগ্রাফি ক্লাসে তোমাদের পড়াবো প্রাকৃতিক ভূগোলের বায়ুর কাজ বা বায়ুর ক্ষয়কার্য। এই মানে বায়ুর কাজের বায়ুর কাজ এবং ক্ষয়কার্য এই সম্পর্কে আজকে পড়াবো। আর আগের দিন কিন্তু আমরা ভারতের আঞ্চলিক ভূগোলের পড়িয়েছিলাম জলবায়ুটা। আজকে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আবার বায়ুর কাজটা পড়াবো। এরপরে আবার এরকম ভাবে রোটেশন যেরকম চলে আর কি। ঠিক আছে, তাহলে শুরু করি বায়ুর কাজ। আমরা এর আগে প্রাকৃতিক ভূগোলে ভূমিরূপ গঠনে পড়েছি হচ্ছে নদীর কাজ, হিমবাহের কাজ। আজকে বায়ুর কাজ। নদীর কাজ আর হিমবাহের কাজ দুটোই ভূমিরূপ যেরকম পরিবর্তনে অংশ নেয়, ঠিক বায়ুর কাজও কিন্তু ভূমিরূপ পরিবর্তনে অংশ নেয়। পৃথিবীতে যদি 100 ভাগ ভূমিরূপ থাকে, 70 ভাগ নদীর কাজ, 10% হিমবাহ, কারণ হিমবাহ সব জায়গায় থাকে না, 20% মতো বায়ুর কাজ। মানে বায়ুর ভূমিকা পৃথিবীর ভূমিরূপ গঠনে প্রায় 20%, মানে হিমবাহের থেকে বেশি, নদীর থেকে কম। আর 70% হয় বলে নদীকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে, সেটা ক্লাস 11-এ আছে। ঠিক আছে, তাহলে বায়ুর কাজও কিন্তু ভূমিরূপ গঠনে কিন্তু অন্যান্য ভূমিকা হয় পৃথিবীর। আর বায়ু কিন্তু সব জায়গায় কাজ করে না, বায়ু কাজ করে মরুপ্রায়, মরুভূমি, মরুপ্রায় ভূমি, এই সমস্ত জায়গাগুলো বা সমুদ্র উপকূল এইরকম জায়গাগুলোতে কাজ করে, যেখানে ফাঁকা জায়গা, জনবসতি নেই, গাছপালা নেই, সেরকম জায়গায় কিন্তু বায়ু কাজ করে। ঠিক আছে, বায়ু আর এই যে মরুভূমি, মরুপ্রায় বা সমুদ্র উপকূল, পৃথিবীর 1/3 ভাগ কিন্তু, এই 3/1 ভাগ কিন্তু মরুভূমি, মরুপ্রায়, উপকূল অঞ্চল। এবার সেখানে প্রায় 20% কিন্তু এই বায়ুর কাজের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি বায়ুর কাজের একটু বৈশিষ্ট্য পড়াই। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো বলে নিই বায়ুর কাজের। বায়ুর কাজের বৈশিষ্ট্য বা বায়ুর কাজের দিক, বায়ুর কাজের বৈশিষ্ট্য যদি বলে কোনো সময়, বায়ু সব জায়গায় কাজ করে না। এক নম্বর, আমি হচ্ছে লিখছি না কিন্তু, বায়ু সব জায়গায় কাজ করে না। 2 নম্বর হচ্ছে বায়ু কোনো বড় বড় পাথর বা ভারী বোল্ডার যেরকম হিমবাহ, নদী এরা বহন করে নেয়, বায়ু কিন্তু সেটা পারে না। বায়ু সব আলগা ছোট ছোট পদার্থ বা বালির টুকরোর মতো যেগুলো হয় সেগুলোকেই বহন করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, বায়ু যেরকম হিমবাহ, নদী এরকম পাহাড় থেকে নদী নামছে, এইদিকেই কাজ করবে, এখানেই সঞ্চয় করবে। হিমবাহ তাই। কিন্তু বায়ু একমাত্র জিনিস যে সব দিকে কাজ করে, যেদিকের থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে যেরকম কাজ করে, উল্টো দিকেও কাজ করে, কারণ বায়ু সব দিকে, সর্বময় দিকে বায়ু কাজ করতে পারে। বায়ু আর একটা জিনিস কাজ করে, আপহিল, মানে ঠিক আছে, আপ হিল, ডাউন হিল, সব জায়গায় কাজ করে, মানে উপর দিকেও কাজ করে, নিচের দিকেও কাজ করে। ঠিক আছে, এই বায়ুর বৈশিষ্ট্যগুলো, বায়ুর কাজের বৈশিষ্ট্যগুলো এইরকম। সবার যেরকম কাজ আছে, মানে নদী, হিমবাহ, বায়ু সবই প্রাকৃতিক শক্তিগুলো ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে। ঠিক আছে, 3টে জায়গায় কাজ করে কিন্তু। এবার বায়ুর কাজের বৈশিষ্ট্য যেরকম হলো, এবার বলি বায়ু কোথায় কোথায় কাজ করে। বলেছি মরুভূমি, শুষ্ক বা মরুপ্রায় অঞ্চল বা আমাদের উপকূল অঞ্চল। ঠিক আছে, এবার দেখি মরুভূমিতেই কেন বায়ু কাজ করে বেশি। মরুভূমিতেই বায়ু কেন কাজ করে, বায়ু কাজ করে কেন বেশি, কেন? তার কারণ মরুভূমিতে ফাঁকা জায়গা, গাছপালা নেই বললেই চলে, গাছপালা নেই। এই গাছপালা নেই বলেই, মরুভূমিতে গাছপালা নেই বলে ফাঁকা জায়গা, বায়ু যখন প্রবাহিত হয় গাছপালার মাধ্যমেই তো বাধাপ্রাপ্ত হয়, সেই বাধা পায় না, এর জন্য বায়ু নিজের মতো করে কাজ করতে পারে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে রুক্ষ ভূমি হওয়ায়, গাছপালার অস্তিত্ব না থাকায় বৃষ্টিপাত না কম হয়, যে শিলাগুলো বা মাটিগুলো আলগা থাকে, এবং আলগা থাকলে হাওয়ার মাধ্যমে বা বায়ু অতিরিক্ত প্রবল বেগে ছুটে চলে যেতে পারে। ঠিক আছে, 3 নম্বর যান্ত্রিক অববিকার। বায়ু যেখানে মরুভূমি বা মরুপ্রায় বা মরুভূমি অঞ্চলে সূর্যতাপ প্রচন্ড দেয়,
এবং যান্ত্রিক আবহবিকার ক্লাস 9-এ যেটা পড়েছে, যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়, সে স্বল্পমোচন হলে পারে, তারপরে হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ হতে পারে, সেই সমস্ত মাধ্যমে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, সেগুলোকেই বায়ুর মাধ্যমে ভেঙে চুরে যেতে পারে বা ক্ষয় করতে পারে, সঞ্চয় করতে পারে। ঠিক আছে, তাহলে এই কারণে মরুভূমিতেই কাজ করে। এবার উপকূল অঞ্চলে কেন বায়ু কাজ করে? একটা জিনিস হচ্ছে উপকূল অঞ্চলের কথাও কেন আসছে, এটা তো মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে গেল, উপকূল অঞ্চলে, উপকূল অঞ্চলে বায়ু না তেমন ভাবে ক্ষয় কার্য করতে পারে না। যদি এইটা হয় সমুদ্র উপকূল, এটা সমুদ্র, বায়ু এই সমুদ্র পথে ফাঁকা জায়গা তো, এখান থেকে উড়ে আসে, প্রচন্ড বেগে উড়ে আসে, উড়ে এসে এখানকার বালি টালি নিয়ে আশেপাশে জায়গাগুলো জমা করে বালিয়াড়ি টাইপের ভূমিরূপ তৈরি করে, মানে সঞ্চয় কার্যটাই এবং বহন কার্যটাই বেশি করে উপকূল অঞ্চলে। ঠিক আছে, উপকূল অঞ্চলে ক্ষয়ের কার্যের পরিমাণ কিন্তু কম। এখানে যদি কোনো পাথর টাথর বড় পাহাড় অঞ্চল থাকে দু একটা উপকূলে, সেখানে একটু পরিমাণে বায়ুর আঘাতে হয়তো কিছু 19-20 হয়। ঠিক আছে, বায়ু তো উপকূল অঞ্চলে কম কাজ করে। এই হচ্ছে আমাদের বায়ুর কাজ কোন অঞ্চলে কেন হয় আমরা বললাম। এবার আসছি আমরা মরুভূমি। মরুভূমি কি জিনিস সেটা একটু বলে নিই, তারপরে আগে আসি। মরুভূমি কেন অঞ্চলে কাজ করে, মরুভূমি কি, সবই তো বললাম। এর মরুভূমি কি বলছে, মানে মরুভূমিতেই বায়ু কাজ করে, সেই জন্য একটু মরুভূমিটা জানতে হবে না। এই মরুভূমি কি? বছরে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, যেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, রুক্ষ ভূমি, তেমন গাছপালা নেই, যেখানে মানুষ বসবাসের অনুপযুক্ত, সেই জায়গাটাকেই মরুভূমি বলা হয়। হ্যাঁ, এই মরুভূমিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ক্রান্তীয় মরুভূমি, নাতিশীতোষ্ণ মরুভূমি। ঠিক আছে, ক্রান্তীয় মরুভূমি যেরকম আমাদের ভারতের থর মরুভূমি, ভারত পাকিস্তানে, তারপরে আরবে আছে রাব আল খালি, তারপরে সাহারা মরুভূমি আফ্রিকায়, তারপরে নাবিব মরুভূমি আছে, নাবিব মরুভূমি আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায়, তারপরে হচ্ছে কালাহারি আছে উত্তর আমেরিকা, সোনেরান আছে, মানে সোনেরান তো ক্যালিফোর্নিয়ার দিকটা, মানে আমেরিকা, দক্ষিণ আমেরিকা আছে হচ্ছে আটাকামা, সংস্কৃত, এইরকম মরুভূমি আছে। ঠিক আছে, ক্রান্তীয় মরুভূমি এটা গরম। আর নাতিশীতোষ্ণ বা শীতল মরুভূমি কোনগুলো? নাতিশীতোষ্ণ বা শীতল মরুভূমি আমাদের চীনের উত্তরে আছে, মঙ্গোলিয়াতে আছে গোবি, টাকলামাকান, টাকলামাকান, উত্তর আমেরিকায় আছে গ্রেট বেসিন, গ্রেট বেসিন, দক্ষিণ আমেরিকাতে আছে প্যাটাগোনিয়া। ঠিক আছে, এরকম মরুভূমিগুলো আছে, এগুলো শীতল মরুভূমি আর ঠান্ডা মরুভূমি আছে। ঠিক আছে, তাহলে মরুভূমি ক প্রকার, কি কি ভাবে আমি কিন্তু বলে দিলাম। মরুভূমিতেই বালি কিন্তু উদ্ভব হয়, জানো তো, মরুভূমিতেই বালি উদ্ভব হয়। এবার বালি জিনিসটা কি, কেন তৈরি হয় মরুভূমিতে? বালির মাপ হচ্ছে 0.02 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বালির একটা মাপ হয়। বালির মধ্যে কোয়ারজাইট, খনিজ জিপসাম, এরকম খনিজ পদার্থগুলো থাকে, খনিজগুলো থাকে। ঠিক আছে, মরুভূমি অঞ্চলে ওই যে বললাম যান্ত্রিক আবহবিকার হয়, আর মরুভূমিতে সিলিকেট জাতীয় শিলা থাকে। আর সিলিকেট শিলা মানে, সিলিকেট সমৃদ্ধ শিলা মানে গ্রানাইট হতে পারে। মরুভূমিতে কি হয়, সিলিকেট সমৃদ্ধ শিলা, সিলিকেট সমৃদ্ধ শিলা থাকে। তার মধ্যে কি কি আছে? গ্রানাইট, বেলে পাথর, ডায়োরাইট, এই সমস্ত পদার্থগুলো থাকে, খনিজ পদার্থ বা শিলাগুলো থাকে। এইসব পদার্থগুলো যান্ত্রিক আবহবিকায় ছোট ছোট টুকরো, ওই যে যান্ত্রিক আবহবিকার শিলার তাপের উপর নির্ভর করা, ছোট ছোট টুকরো টুকরো পরিণত হয়। সেই পরিণত হয়ে সেই টুকরো টুকরো গুলো বায়ুর কাজের মাধ্যমে, হাওয়ার বেগের মাধ্যমে ক্ষয় করে, অবঘর্ষ হতে পারে, ঘর্ষণ পদ্ধতিতে ক্ষয় করে ছোট ছোট টুকরো টুকরো হয়ে এরকম বালির আয়তন, বালির মতো পদার্থ তৈরি করে, যার ব্যাস হচ্ছে এইটা। আবার
মরুভূমি বা এই উপকূল অঞ্চলে, সমুদ্র উপকূল অঞ্চলে এই বালি তৈরি হয়। কি করে হয়? সমুদ্র উপকূল অঞ্চলে এরকম সিলিকেট সমৃদ্ধ শিলা থাকে, গ্রানাইট, বেলে পাথর, ডায়ালাইট, এই সমস্ত পদার্থগুলো থাকে, চুনা পাথর থাকে। ঠিক আছে? এই সমস্ত সিলিকেট সমৃদ্ধ পাথরগুলো থাকে, এগুলো ওই হাওয়ার বেগের মাধ্যমে ভেঙে যায়, বা নদীর, সমুদ্র উপকূলের নদীর ঢেউয়ের যে আঘাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে ছোট ছোট টুকরো টুকরো পরিণত হয়। ঠিক আছে? আবার যদি কোনো জায়গায় কোয়ার্টজাইট শিলা থাকে, তাহলে সেই সেই জায়গায় কোয়ার্টজাইট কম ভাঙে, শক্ত বেশি, তার জন্য ভেঙে ছোট ছোট টুকরো পরিণত একটু কম হয় বলে এই 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 মোটা দানার বালি তৈরি হয়। মোটা দানার বালি তৈরি হয়। দেখবে সব সমুদ্রে একেবারে সরু বালি না, কোনো সমুদ্রে মোটা দানা, পুরীতে আছে মোটা দানার সমুদ্র আছে, আবার দীঘাতে আবার পাতলা পাতলা বালি আছে। আবার কোনো জায়গায় বালি দেখবা ওই সাদা সাদা হয় সমুদ্রের তীরে, সেখানে হচ্ছে চুনা পাথর থাকে বা প্রবাল থাকে, সেই জন্য বালিগুলো মানে প্রবাল ভেঙে ওই রকম হয়ে যায় বলে সাদা বালি তৈরি হয়। এইভাবে বালি তৈরি হয়। আর এই বালি মূলত, কেন বললাম বালিটা, তার কারণ বালি মূলত আমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে বা বায়ুর কার্যের মাধ্যমে তৈরি হওয়া পদার্থ, আর যার মাধ্যমে বালি বিভিন্ন কাজের মাধ্যমে তৈরি হয়, এবং সেই বায়ুর কাজের মাধ্যমে প্রধান উপাদানই হচ্ছে বালি। আর এই বালিগুলোই উড়ে গিয়ে বিভিন্ন জায়গায়, বা বালিগুলোর আঘাতে ক্ষয়ের মাধ্যমটা বেশি হয়, বালিগুলো উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে, সেখান থেকেই আমাদের বায়ুর কার্যগুলো সম্পাদন হয়। ঠিক আছে? তার জন্য আমরা বালি বললাম। তাহলে বালি কি, মরুভূমি কি, মরুভূমি কপ্রকার কি কি, সমস্ত কিছু বললাম। কোন মরুভূমি কোথায় আছে সেগুলোও কিন্তু আমরা বললাম। এবার আমরা মেনলি চলে আসি হচ্ছে আমাদের বায়ুর কার্যতে। ঠিক আছে? বায়ুর কার্য কিন্তু আমরা 3 প্রকার হয়। বায়ু ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে। আমরা আজকে পড়বো বায়ুর ক্ষয় কার্যটা। ঠিক আছে? বায়ুর ক্ষয় কার্য কিন্তু আবার আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। বায়ু ক্ষয় করে মানে ক্ষয় কার্য অনেকগুলো ভাগ না, ক্ষয় করে 3টে পদ্ধতির মাধ্যমে বায়ু ক্ষয় করে। ঠিক আছে? প্রথম বায়ু ক্ষয় করে, বায়ুর একটু বলে নিই, বায়ুর কার্যের, ক্ষয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। এটা একটা বড় প্রশ্ন দেয়। গড়ে ওঠা 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। ঠিক আছে? এটা একটা 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? এবার বায়ু ক্ষয় করে, আমরা তো জানি বায়ু ক্ষয় করে। বায়ু 3টে পদ্ধতিতে ক্ষয় করে। কি কি পদ্ধতি? অবঘর্ষণ, ঘর্ষণ, অপবহন বা অপসারিত, যাই বলো না কেন। অবঘর্ষ কি জিনিস? অবঘর্ষ হচ্ছে বায়ু যখন মরুভূমি বা মরুপ্রায় বা উপকূল অঞ্চলে আবহবিকারজাত পদার্থগুলো, ছোট ছোট টুকরো টুকরো পদার্থগুলো পড়ে থাকে, চূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে, সেগুলো হাওয়া মানে প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হলে ওই টুকরো টুকরো পদার্থগুলো এলে, ধরো এখানে টুকরো টুকরো পদার্থ আছে, এখানে টুকরো টুকরো এরকম পদার্থগুলো আছে, এরকম বড় বড় টুকরো টুকরো পদার্থগুলো চূর্ণ বিচ্ছিন্ন, এখান থেকে হাওয়া প্রচন্ড বেগে মেরেছে, বায়ু বেগ মানে হাওয়া প্রচন্ড বেগে প্রবাহিত হচ্ছে, এখানে কোনো উঁচু পাহাড় আছে, সেখানে এসে ধাক্কা খেল, ধাক্কা খেয়ে এরকম প্রভাব পথে এখানে যদি কোনো ছোট ছোট এই ধাক্কার ফলে এর মাধ্যমে আঘাত লেগে যদি ছোট ছোট গর্ত, আঁচড় খাওয়া, দাগ, এই সমস্ত হয়, তখন তাকে বলে অবঘর্ষ প্রক্রিয়া। এইভাবে ক্ষয় হয়। 2 নম্বর ঘর্ষণ। এই যে বায়ুবাহিত পদার্থ বললাম না, চূর্ণ বিচ্ছিন্ন হওয়া পদার্থ, এরা যখন হাওয়া বা বায়ু যখন প্রচন্ড বেগে প্রবাহিত হয়, তখন এরা নিজেদের মধ্যে গুঁতো খায়, সংঘর্ষ হয় একটা অপরের। এই সংঘর্ষের ফলে এই পদার্থগুলো ক্ষয়ে গুঁড়ো গুঁড়ো হয়, সেটা হচ্ছে ঘর্ষণ। আর অপসারণ মানে এই জায়গায় প্রচুর বালি আছে, প্রচুর কিছু আছে একসঙ্গে, এই বায়ুগুলো, এইগুলো বাতাস পুরো হচ্ছে প্রবাহিত হচ্ছে, এগুলো উড়ে গিয়ে অন্য জায়গায় চলে গেল, এটা হচ্ছে অপবাহন, এই ক্ষয়ের নাম। তাহলে ক্ষয় করে কটা পদ্ধতিতে? 3টে: অবঘর্ষ, ঘর্ষণ, অপবাহন। ঠিক আছে? এবার এই 3টে পদ্ধতি ক্ষয়ের মাধ্যমে আমরা কি কি ভূমিরূপ পেতে পারি, আমরা একটু সেটাই দেখি।
এইটাই হচ্ছে মেনলি বড় প্রশ্ন, সেটা আমরা বলছি। আর আরেকটা জিনিস হচ্ছে, মরুভূমি কিন্তু সব সময় বালি দিয়েই হবে এমন কিছু না, আমাদের পাথর দিয়েও হতে পারে, শিলা দিয়েও তৈরি হতে পারে। সেই মরুভূমির আবার শ্রেণীবিন্যাস আছে, ওটা আমরা শর্টসের মাধ্যমে কিন্তু একটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এটা বলে নিলাম। এবার আমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, প্রথম হচ্ছে অপবহন গর্ত, অপবাহন গর্ত বা ব্লো আউট, ঠিক আছে? যখন বললাম এরকম ছোট 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 বালিকণা, প্রচুর বালিকণা, পুরো মরুভূমি ধরো, এখান থেকে বাতাস বেগ হাওয়া দিচ্ছে, এই যে জায়গায়, এই জায়গায় বায়ুগুলো উড়ে এখানে টোটালটা বালি দিয়ে ভর্তি। হাওয়ার বেগে উড়ে গিয়ে এই জায়গাটা একটা গর্ত মতো এরকম তৈরি হলো, এখান থেকে উড়ে গেছে, সব বালিগুলো উড়ে গেছে। এগুলো ভূমিরূপ ছিল, এগুলোও ছিল বালু দিয়ে, কিন্তু এই জায়গার বালিগুলো উড়ে গেছে, উড়ে গিয়ে এই জায়গাটা গর্ত মতো তৈরি হয়েছে। এই গর্তকেই বলা হয় অপবহন গর্ত বা ব্লো আউট, ঠিক আছে? বায়ুর প্রবাহ পথে বালি যেগুলো থাকে সেগুলো উড়ে গিয়ে যদি কোনো গর্ত তৈরি করে, তাকে অপবহন গর্ত বা ব্লো আউট বলে। এর মধ্যে যদি জল জমে তখন তাকে হ্রদ তৈরি হতে পারে। এই হ্রদকে, পৃথিবীর সবচেয়ে বড় এরকম হ্রদ আছে মিশরে, কাতারা তাকে বলে। পৃথিবীর সবচেয়ে বড় ব্লো আউট বা বায়ু অপবহন গর্তের নাম হচ্ছে কাতারা। এটা কোথায় আছে? মিশরে আছে, ঠিক আছে? আর ভারতে এই ধরনের গর্তকে কি বলে? ধান বলে, হ্যাঁ, ধান। এর মধ্যে যদি এবার সল্টি ওয়াটার জল, মিষ্টি জল, তাকে ফ্লাই আপ আমরা বলি, যে সময় যেন সম্বর রক, এরকম একটা অপবহন গর্ত, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে প্রথম ভূমিরূপের নাম অপবহন গর্ত বা ব্লো আউট। সেটা মিশরের সবচেয়ে বড় ব্লো আউটের নাম কাতারা, ভারতে একে ধান বলে, ঠিক আছে? এই প্রথম পয়েন্ট বা প্রথম ভূমিরূপটা, ঠিক আছে? পরের পয়েন্ট বলছে, বা পরের ভূমিরূপটা কি হতে পারে সেটা দেখছি। পরের ভূমিরূপটা হচ্ছে মাশরুম রক বা গৌর বা গাড়া, গৌর বা গাড়া বা মাশরুম রক, মাশরুম রক। বায়ুর প্রবাহ পথে এরকম যদি শিলা থাকে, এরকম একটা শিলা যদি থাকে, এইরকম যদি বায়ুর প্রবাহ পথে এখান থেকে হাওয়া দিচ্ছে, বা বায়ুর প্রবাহ পথে এরকম যদি শিলা থাকে, একটা কঠিন শিলা হয়, একটা কোমল শিলা হয়, ঠিক আছে? বায়ুর প্রবাহ পথে যদি অনুভূমিক ভাবে, এটাও তো অনুভূমিক ভাবে, একটা কঠিন শিলা, একটা কোমল শিলা, 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 এরকম ভাবে থাকে। এবং বায়ুর প্রবাহ পথে যদি হাওয়া বেগ বাড়ে, ওই অবঘর্ষণ প্রক্রিয়া হয় না, যে ছোট ছোট বালি পাথরের টুকরোগুলো এখানে ধাক্কা দিন ধরে ধাক্কা দিচ্ছে, বা এই পাশ বায়ু বললাম সব দিক থেকে ধাক্কা দেয়, সব দিক থেকে বায়ু উপর দিকে যায়, নিচের দিকে যায়, এপাশ দিয়েও যায়, এপাশ দিয়েও যেতে পারে, বায়ুর সব দিকে ক্ষমতা আছে, মানে বায়ু সর্বমুখী ক্ষমতা প্রয়োগ করে। এবং এই অবঘর্ষ প্রক্রিয়ায় এই পাথরগুলো ক্ষয়ে, যেগুলো নরম শিলা সেগুলো ক্ষয়ে গিয়ে, যদি ব্যাঙের ছাতা যেরকম দেখতে হয়, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা যেরকম দেখতে হয়, এরকম একটা ভূমিরূপ যদি তৈরি হয়, ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ যদি তৈরি হয়, মানে উপরের শিলাগুলো শক্ত, এই উপরের এই জায়গাটা নরম, এখানে ক্ষয়ে গিয়ে এই জায়গাটা এরকম পাথর এরকম ছাতার মতো করে দাঁড়িয়ে আছে, তখন তাকে বলা হয় গৌড় বা গাড়া বলা হয়, ঠিক আছে? তাহলে গৌড় বা গাড়া, এটা ব্যাঙের ছাতার মতো দেখতে, তাই একে মাশরুম রকও বলা হয়। তাহলে বায়ুর প্রবাহ পথে যদি কঠিন এবং কোমল শিলা এরকম ভাবে থাকে, এবং অবঘর্ষণ প্রক্রিয়ায় নিচের শিলাগুলো, নরম শিলাগুলো বেশি ক্ষয় হয়ে উপরে এরকম ভাবে পাথরগুলো, উপরের এই যে শিলাগুলো যদি ব্যাঙের ছাতার মতো ভাবে দাঁড়িয়ে থাকে, তখন তাকে বলা হয় গৌড় বা গাড়া বা মাশরুম রক, ঠিক আছে? ঠিক আছে, গৌড় বা গাড়া বা মাশরুম রক বলে। তারপরের পয়েন্ট বা তারপরের হচ্ছে ভূমিরূপ, ঠিক আছে? পরের ভূমিরূপটাও একই রকম ভাবেই হবে, সেটা একটু অন্যরকম। পরের ভূমিরূপটার নাম হচ্ছে যৌগ্যান। পরের ভূমিরূপটার নাম হচ্ছে যৌগ্যান। যৌগ্যান কি জিনিস?
বায়ুর প্রবাহ পথে অনুভূমিক ভাবে এরকম ভাবে কঠিন শিলা কোমল শিলা এরকম অনুভূমিক ভাবে থাকে, কিন্তু একটা কঠিন শিলা একটা কোমল শিলা, একটা কঠিন শিলা এরকম কোমল শিলা এরকম ভাবে কিন্তু থাকে বায়ুর প্রবাহ পথে। এবং বায়ুর প্রবাহ পথে এরকম কঠিন শিলা কোমল শিলা থাকার জন্য অভঘর্ষ প্রক্রিয়ায় বায়ু আর একটা জিনিস হচ্ছে বায়ুর এই প্রবাহ পথে কঠিন শিলা কোমল শিলা থাকার দরুন এই বায়ুর দুটো শিলার মাঝামাঝি বরাবর ফাটল দারুণ এরকম জায়গা থাকে, এগুলোই বায়ুর আঘাতে এরকম বায়ু প্রবাহিত হচ্ছে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে। বায়ু প্রবাহিত হওয়ার সময় যে ছোট ছোট পদার্থ বা চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো, এই পদার্থগুলো ক্ষয়ে যায়, মানে পদার্থগুলোর আঘাতে অবঘর্ষ প্রক্রিয়ায় এই দারুণ বা ফাটল বরাবর বায়ুগুলো ক্ষয়ে, মানে পাথরগুলো বা শিলাগুলো নরম শিলাগুলো ক্ষয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকেই বলা হচ্ছে জুগান। জুগান কি জিনিস? বায়ুর প্রবাহ পথে কঠিন শিলা এবং কোমল শিলা অবস্থান করে এবং কোমল শিলার বা কঠিন শিলার মাঝ বরাবর যে দারুণ ফাটল বা দুটো শিলার জয়েন্ট স্থল বরাবর যে ফাটল বা দারুণগুলো থাকে, এবং তখন বায়ু প্রবাহিত হচ্ছে এপাশও প্রবাহিত হওয়ার ফলে ওই নরম শিলা অংশটা, যে দারুণ বা ফাটল বরাবর নরম শিলার অংশটা ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে যে ভূমিরূপটা তৈরি করে তাকেই বলা হচ্ছে জুগান, তাকেই বলা হচ্ছে জুগান। এই যৌগানটা দেখতে অনেক সময় কিরকম হয় যৌগানটা? এরকম যদি দেখতে কোনো ভূমিরূপ তৈরি হয়, মানে তখন তাকে বলা হচ্ছে যৌগান। এই যে যেটা অনুভূমিক শিলা, তাহলে বায়ুর প্রবাহ পথে যদি কঠিন এবং কোমল শিলা অনুভূমিকভাবে দাঁড়িয়ে থাকে এবং অনুভূমিকভাবে দাঁড়ানোর ফলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ু পাথরের দারুণ বা ফাটল বরাবর দুটো শিলার জয়েন্ট স্থল বা ফাটল বা দারুণ বরাবর ওই অবঘর্ষ প্রক্রিয়ায় ওই জায়গাগুলো ক্ষয়ে গিয়ে নরম শিলাগুলো ক্ষয়ে গিয়ে যদি এইরকম দেখতে কোনো ভূমিরূপ হয় অনুভূমিকভাবে, তখন তাকে যৌগান বলে। ঠিক আছে, এবার ইয়ারদাং বলে আর একটা পয়েন্ট আছে, একই জিনিস। ইয়ারদাং বলে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বলছি ইয়ারদাং বলে আর একটা, এটা যেরকম বায়ুর প্রবাহ পথে অনুভূমিক ভাবে ছিল আর ওইটা হচ্ছে উলম্ব ভাবে ছিল, এরকম পাথরগুলো এরকম উলম্ব ভাবে অবস্থান করে এবং একটা কঠিন শিলা একটা কোমল শিলা, একটা কঠিন শিলা একটা কোমল শিলা এরকম ভাবে অবস্থান করার জন্য এই যে বায়ুর প্রবাহ পথে যদি যে অবঘর্ষ প্রক্রিয়া, যে চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলোর বালি টালি বিশেষ করে বা অন্যান্য ছোট ছোট টুকরোগুলো মাধ্যমে অবঘর্ষ প্রক্রিয়া এবং ঘর্ষণ প্রক্রিয়ায় এই পদার্থগুলোকে আঘাত করে যদি আঘাত করে যদি এই নরম শিলা বা মানে যেগুলো কোমল শিলাকে ক্ষয় করে এবং ক্ষয়ের ফলে যে ভূমিরূপটা তৈরি করে উলম্ব ভাবে, কিন্তু ইয়ারদান কিন্তু এটা যেরকম অনুভূমিক শিলায় ক্ষয় করে এইরকম ভূমিরূপ তৈরি করেছে, ঠিক উলম্ব শিলায় ক্ষয় করে যে ভূমিরূপ তৈরি করে তাকে কিন্তু আমরা বলি হচ্ছে ইয়ারদাং। এই ইয়ারদাং দেখতে কেমন হয়? এইরকম আকৃতি, এটা যেরকম হলো এইটা উলম্ব ভাবে, এটা এই অঞ্চলে সোজাসুজি ভাবে দাঁড় করালে, এটাকে এরকম বেঁকানো দাঁড় করালে, এখানে জায়গা হলো না বলে করতে পারলাম না, যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকে ইয়ারদাং বলে। মানে যুগান আর ইয়ারদাং, যুগান অনুভূমিক ভাবে শিলাস্তরের নরম শিলায় ক্ষয়ের মাধ্যমে যে ভূমিরূপ তৈরি করে,
আর যুগ অ্যান্ড ইয়ারদাং হচ্ছে যেটা উলম্বভাবে শিলা অবস্থান করলে সেখানে হচ্ছে যদি অবঘর্ষ এবং ঘর্ষণ প্রক্রিয়ায় নরম শিলাকে উলম্বভাবে যে শিলার অবস্থান তার নরম শিলাকে ক্ষয় করে যদি এরকম আকৃতির ভূমিরূপ তৈরি করে তখন তাকে বলা হয় হচ্ছে ইয়ারদাং। আর ইয়ারদাংটা অনেক সময় দেখতে মোরগের ঝুঁটির মতো দেখতে হয়, অনেক সময় মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপ হয়। মোরগের ঝুঁটির মতো ভূমিরূপটা দেখতে হয়, একে ইয়ারদাং বলে। এই যে দুটো পার্টকে, উঁচু জায়গাকে ইয়ারদাং বলে, নিচু জায়গাকে না। আবার এরও উঁচু জায়গাকে জুগান বলে, ইয়ারদাং মানে নিচু জায়গাগুলোকে না, এগুলোকে না, আর এইগুলোকে না, এইগুলোকে না। ঠিক আছে, তাহলে ইয়ারদাং আর জুগানের মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য দিতে পারে। ইয়ারদাং যদি তীক্ষ্ণ হয়, ইয়ারদাং যদি তীক্ষ্ণ হয় তখন তাকে নিডিল বলে। ইয়ারদাং যদি তীক্ষ্ণ হয় তাকে তাকে নিডিল বলে। ইয়ারদাং যদি তীক্ষ্ণ হয় তাকে নিডিল বলে। তাহলে নিডিল কি জিনিস? ইয়ারদাং যদি তীক্ষ্ণ হয়, এই যে মোরগের ঝুঁটির মতো দেখতে একটু সুচালো মতো হয়, তখন তাকে নিডিল বলে। ঠিক আছে, তাহলে নিডিল কি জিনিস আমরা শিখলাম। এবার পরের পয়েন্ট বা পরের আমরা যে ভূমিরূপটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইনসেলবার্জ। ইনসেলবার্জ, আমি প্রথমেই বলেছি মরুভূমি কিন্তু শুধুমাত্র বালি দিয়ে তৈরি না, পাথর টাথর অনেক কিছু দিয়েই তৈরি। মরুভূমিতে যদি কোনো এরকম পাহাড় মতো অবস্থান করে, এরকম দীর্ঘদিন ধরে বায়ুর আঘাতে এগুলো সব ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে গিয়ে যদি এরকম অনেকগুলো ছোট পাহাড় মতো অবস্থান করে ক্ষয়ে গিয়ে যদি এইরকম ভূমিরূপ তৈরি করে, কি পদ্ধতির ক্ষয়? ঘর্ষণ, অবঘর্ষ, অপসারণ যাই পদ্ধতিতে ক্ষয় হয়ে যদি পুরো বালিকাময় ভূমিরূপ এরকম তৈরি করে, বালি দ্বারা তৈরি এরকম ভূমিরূপ মতো তৈরি করে, তখন তাকে সমপ্রায় ভূমির মতো দেখতে, তখন তাকে পেডিমেন্ট বলে। হ্যাঁ, এরকম মানে মরুভূমির যে সমভূমির মতো দেখতে তাকে পেডিমেন্ট বলে। এই পেডিমেন্টের মধ্যে বললাম না, শক্ত শিলা এবং নরম শিলা দুটোই অবস্থান করে, এবং শক্ত শিলায় জাতীয় গঠিত কোনো পাহাড়ের মতো এরকম দাঁড়িয়ে থাকে। এই পেডিমেন্টের মধ্যে যদি কোনো এই শক্ত শিলায় গঠিত পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে কোনো ভূমিরূপ, তখন তাকে দেখতে পাহাড়ের মতো ভূমিরূপ যদি এরকম ভাবে অনেকগুলো দাঁড়িয়ে থাকে, মানে চারিদিকে সমভূমির বালি দিয়ে তৈরি সমভূমির মাঝখানে হঠাৎ করে এরকম পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, তখন তাকে বলা হয় শক্ত শিলায় গঠিত পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, মানে এটা হয়তো কম ক্ষয় করেছে বা ক্ষয় করতে করতে একটা ছোট পাথরের বা টিলার মতো দেখতে হয়েছে, তখন তাকে ইনসেলবার্জ বলে। এইটাকে আরো দীর্ঘদিন ধরে, শক্ত শিলা তো আরো দীর্ঘদিন ধরে ক্ষয়ে গিয়ে এটা ছোট বোল্ডারের মতো হয়ে গেল, এটা ছোট বোল্ডারের মতো হয়ে যেতে পারে অনেক সময়। ঠিক আছে, এই ছোট বোল্ডারের মতো হয়ে গেলে তখন তাকে বলে ক্যাসেল কপিজ বলে। এই মানে এই যে যে ইনসেলবার্জ পেডিমেন্টের উপরে যে দাঁড়িয়ে আছে শক্ত পাথরের বা টিলার মতো দেখতে ভূমিরূপকে ইনসেলবার্জ বলে, ঠিক সেই এই টিলাটাই দীর্ঘদিন ধরে ক্ষয়ে 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 যদি ছোট্ট এরকম বোল্ডারের মতো দেখতে ভূমিরূপ তৈরি করে, হ্যাঁ, মানে ছোট্ট মানে একটা পাহাড়ের তুলনায় যতটা বোল্ডার যেরকম হয় আর কি সেরকম, তখন তাকে ক্যাসেল কপিজ বলে, তখন তাকে বলা হয় ক্যাসেল কপিজ। ঠিক আছে, ক্যাসেল কপিজ বলা। আর বায়ুর ক্ষয়কার্যের ফলে তাহলে আমরা কি কি ভূমিরূপ পড়লাম? অপসারণযুক্ত গর্ত, ইয়ারদাং, জুগান, ইনসেলবার্জ, আর পড়লাম হচ্ছে গৌড় বা গারা। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে পেডিমেন্ট। পেডিমেন্টটা কি হয়? বায়ুর বিভিন্ন ক্ষয়কার্যের ফলে যত পাথরের ভূমিরূপ আছে সেগুলো ক্ষয় করে, বা ছোট ছোট পাথরের মতো স্টোন জাতীয় যে জিনিস আছে সেগুলো রাসায়নিক জৈবিক বলছি যান্ত্রিক আবহবিকায় ক্ষয়ের মাধ্যমে বালিকণায় পরিণত হয়ে সুন্দর একটা প্লেন ভূমিরূপ হলে তখন তাকে পেডিমেন্ট বলে। কিন্তু সব ভূমি তো ক্ষয়ে যায় না, সব পাহাড় মতো ক্ষয়ে যায় না, শক্ত শিলায় ভূমিরূপটা দাঁড়িয়ে থাকে পাহাড়ের মতো করে, তখন তাকে বলা হয় হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জ যদি আরো ছোট হয়ে বোল্ডারের মতো দেখতে হয় তখন তাকে ক্যাসেল কপিজ বলে। এগুলো গেল। আর এটা পেডিমেন্ট গেল মরুভূমিতে। আর যদি মরুভূমি না হয় সমপ্রায় ভূমি বা সমভূমিতে হয়, সমভূমিতে যদি এরকম পাহাড় মতো দাঁড়িয়ে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে মোনাডোনার। মোনাডোনার। আর এই মোনাডোনার দেখতে পাওয়া যায় কোথায়? আমাদের যেরকম অযোধ্যা পাহাড় অন কাইন্ড অফ একটা মোনাডোনার, এরকম সমভূমি অঞ্চলের মাঝখানে এগুলো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর বায়ুর ক্ষয়কার্যের ফলে আর কোনো ভূমিরূপ হচ্ছে নেই এখানে তোমাদের সিলেবাসে। যাই হোক, এই হচ্ছে বায়ুর ক্ষয়কার্য, বায়ু এবং বায়ুর কাজ এবং বায়ুর ক্ষয়কার্য।
পরের দিন পড়াবো বায়ুর বহন কার্য এবং সঞ্চয় কার্য। তাহলে আমাদের বায়ুর চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আজকের মতো এখানেই থাকলো। তোমরা লেসন প্ল্যানার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো। তোমাদের পড়াটাকে আমরা যেরকম সহজ থেকে সহজতর করছি, আরো আস্তে আস্তে আরো উন্নতভাবে প্রসেস করে করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানেই থাক।